একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার একমাত্র নাতনিকে নিয়ে বসবাস করত। নাতনির নাম ছিল ঝুমা। ঝুমার মা বাবা সে ছোট থাকতেই মৃত্যুবরণ করে। দাদি গো, তোমার হাতের মাছের তরকারির যে সুন্দর সুবাস বেরিয়েছে, আজ আমি সব কটা ভাত একাই খেয়ে নেবো দাদি। দেখো, সারাদিন খাই খাই করা ছাড়া আর কি কিছু পারিস? সে কখন একটা মাত্র থালা আমি মাছ দিয়ে দিয়েছি, এখনো মাজা হয়নি, আরো কাজও তো আছে নাকি? দাদি, এই তো, এই থালাটা আমি জলদি জলদি মেজে তোমার সব কাজ করে দেবো গো দাদি। ছোটবেলায় মা বাবা মরে যাওয়ার পর থেকেই দেখছি তুমি কোনোদিনই আমায় ভালোবাসো না। মরণ, সকাল সকাল আবার খিচকাদুনি শুরু করে দিয়েছে। কান্নাকাটি বাদ দিয়ে একটু হাতের কাজে জোর দে। ঘাটের পাড় থেকে জল নিয়ে আয়, যা। হঠাৎ গ্রামের জমিদারের সাথে ঝুমার দেখা হয়ে যায়। আরে তুমি কে? তোমার মতো এমন সুন্দরী রূপসী মেয়েকে আমি আমার গ্রামে এর আগে তো দেখিনি। আমি হলাম ঝুমা। আমি আমার দাদির সাথে এই উত্তর পাড়ের বাড়ির পিছনেই থাকি। তোমায় আমার খুব পছন্দ হয়েছে সুন্দরী মেয়ে, আমি তোমায় বিবাহ করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? বলো। হ্যাঁ, এই আপনি কি বলছেন জমিদার মশাই? আমি যতটুকু জানি আপনার এর আগে আরেকটি স্ত্রী আছে। আপনি কি করে আমায় বিয়ে করার কথা বলছেন? আমি বিবাহিত পুরুষকে বিয়ে করব না, এ আমার পক্ষে সম্ভব নয়, বুঝেছেন? আরে আরে, আজকে আমার সকালটা এত ভালো, জমিদার বাবু স্বয়ং এই গরিবের বাড়িতে পদার্পণ করেছেন। আদেশ করুন জমিদার বাবু, কিভাবে সেবা করতে পারি? আরে বুড়ি, তুমি দেখা যায় ব্যস্ত হয়ে যাচ্ছ। শান্ত হয়ে আমার কথা শোনো। তোমার নাতনিকে আমার ভীষণ মনে ধরেছে। ওকে আমি বিয়ে করতে চাই। তা তোমার কোনো আপত্তি নেই তো? টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিব তোমায়। তোমার কোনো আপত্তি থাকলে কিন্তু চলবে না, বুঝলে? জানাও জানাও। এ তো আমার পরম ভাগ্য জমিদার বাবু, এই গরিবের ঘরের মেয়েকে আপনি আপনার বউ হিসাবে গ্রহণ করতে চাইছেন। আমার কোনো আপত্তি নেই। খালি আমার বাড়িটা একটু সারিয়ে দিবেন, আর কটা টাকা পয়সা। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার যা যা প্রয়োজন সব দেব। জলদি জলদি তোমার নাতনিকে রাজি করাও, বুঝেছো? তোমার রাজি হলে তো আর হবে না। আরে সখী, কেমন আছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা। একটা কালে আমরা সারা দিন একসাথে খেলাধুলা করতাম। তুই যে বিয়ের পর বদলেই গেলি রে সখী। আর বিয়ে আর সংসার, বিয়ের পর তো নিজেকেই আর চিনতে পারি না রে সখী। সংসারটা এবার ভাঙলো বলে আর টিকবে না রে। এইসব তুই কি বলছিস? তোদের না একটা সন্তান আছে, তাহলে তোরা কেন সংসারটা ভাঙার পথ বেছে নিচ্ছিস সখী? ঘটনাটা কি তোদের, বল আমায়। আর কি বলবো রে, মা বাবা টাকার কথা ভেবে এমন একটা পরিবারে আমায় বিয়ে দিল, যে পরিবারে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমায় শুধুই নির্যাতন করে। অবশেষে তারা এখন আমার সন্তান সহ আমায় বের করে দিচ্ছে। তোর এইসব কাহিনী দেখে আমার নিজের জন্য ভীষণ ভয় লাগছে সখী। আমার ভাগ্যে যে কি আছে। এই হতচারী, সে কখন গিয়েছিস ঘাটের বাড়ি জল আনতে? এতক্ষণ লাগে নাকি? নিশ্চয়ই আড্ডায় মেতেছিলি। জল আনার পথে আমার ছোটবেলার সখী টুম্পার সাথে দেখা হয়ে গিয়েছিল দাদি। ওর সাথেই কথা বলছিলাম। মেয়েটি একদমই সুখী নেই গো দাদি। মানুষের সুখ দুঃখ জেনে আমার কোনো কাজ নেই। জমিদার মশাই এসেছিল বাড়িতে, তোকে ওনার ভীষণ পছন্দ হয়েছে। এই বুঝি ভগবান মুখ তুলে তাকালো, তোকে বিয়ে করতে চাইছে জমিদার মশাই। খুব শীঘ্রই আমি তোদের হাত এক করে দিতে চাই। এসব তুমি কি বলছো দাদি? তুমি তো সবটাই জানো। ওই জমিদারের এর আগে আরেকটা বিয়ে হয়েছে। তাছাড়া লোক হিসাবেও মোটেও সুবিধার নয়। তারপরে ওই ঘরে তুমি আমায় দিতে চাইছো সামান্য কয়টা টাকার জন্য দাদি? আমার বান্ধবীর কপালটাও তো এইসব করে ওর পরিবার নষ্ট করলো। অকালেই তোর বাবা মা তোকে আমার গলায় ঝুলিয়ে রেখে মরে গেল। এই বুড়ি মানুষ কত কষ্ট করে তোর মতো ঢিঙনি মেয়েকে নিয়ে সংসারটা চালাচ্ছি, কোনোদিন কি ভেবে দেখেছিস? আর আজ এত বড় একটা সুযোগ এলো, আর তুই সেটাও মানতে নারাজ। তুই তোর দাদির কথা এইটুক কাজও করতে পারবি না?
দাদি, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, একজনের সাথে সারা জীবনের মতো আবদ্ধ হওয়া। এই জায়গায় আমার বিয়ে করা সম্ভব নয়। কি ব্যাপার, চতুর্দিকে সবাই বলা বলি করছে তুমি নাকি কোন গরিব ঘরের এক মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছো? কথা কি সত্য নাকি? হ্যাঁ, আমি হলাম এই গ্রামের জমিদার, আমার নামে তো অনেক কিছুই রটবে, তাই বলে সব কিছু কি আর ঘটবে? তোমার মতো সুন্দরী বউ রেখে আমি আর কাকে বিয়ে করব বলো তো? হ্যাঁ তাই যেন হয়। আমায় রেখে যদি আরেকটা বিয়ে করার চিন্তা করেছো, ভালো হবে না কিন্তু। এমনিতেই তো বাবা তোমার কাছে আমার বিয়েই দিতে চাইছিল না, হাতে পায়ে ধরে আমায় বিয়ে করেছো তুমি, ভুলে যেও না। ভুলিনি গো, ভুলিনি। ওই এক খোঁটা আর কতবার দিবে? তোমায় রেখে আরেকটা বিয়ে আমি করব না। এবার বক বক বন্ধ করে আমায় কিছু খেতে দেবে নাকি? দাদি, ও দাদি, সারাদিন ধরে কিচ্ছু খাচ্ছ না, একাধারে কেঁদে যাচ্ছ। এরম করে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। কিছু তো খাবার মুখে তুলো গো দাদি। হয়েছে হয়েছে, আমার উপর আর পিরিত দেখাতে হবে না। তুই তো চাষি আমি যেন এই পৃথিবী ছেড়ে মরে যাই। তুই তো হলি একটা হতচ্ছাড়ি, জন্মের পর মা বাপকে খেয়েছিস, এখন আমাকেও খেয়ে নিবি তুই। কত ভালো একটা সম্বন্ধ। দাদি, ওরম করে বললো না গো, তুমি ছাড়া এই জগতে আমার আর কে আছে? ঠিক আছে, আমি যদি ওই জমিদারকে বিয়ে করলে তুমি খুশি থাকো, আমি তাকেই বিয়ে করব দাদি। তুমি শান্ত হও, তুমি শান্ত হও দাদি। সত্যি সত্যি তুই বিয়েতে রাজি হয়ে গেছিস? দেখবি দাদু ভাই, ওই ঘরে বউ হয়ে গেলে তুই অনেক সুখী হবি। তাহলে আমি ব্যবস্থা করছি। এরপর কিছুদিনের মাঝেই জমিদারের সাথে ঝুমার বিয়ে হয়ে যায়। জমিদারের নতুন বিয়ে দেখে তার প্রথম বউ অবাক হয়ে যায়। হ্যাঁ, হে আমার কি সর্বনাশ হলো গো! অবশেষে লোকের কথাই তুমি ফলিয়ে দিলে। তুমি আমার ঘরে সতীন নিয়ে এলে। আরে তুমি অত কান্নাকাটি করো না। জমিদারদের একাধিক বিয়ে করা তাদের রক্তে মিশে আছে। তোমার সম্মান আগের মতোই বজায় থাকবে, ওটা নিয়ে তুমি চিন্তা করো না বউ। তুমি এখন ঝামেলা বন্ধ করো। দিদি, আমি তোমার সংসারে অশান্তির আগুন বয়ে আনতে চাইনি গো, আমিও পরিস্থিতির শিকার। তবে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় বোনের মতোই ভালোবাসবো দিদি। তুমি আস্থা রাখো আমার উপর দিদি। চুপ থাক হতচ্ছাড়ি! গরিব ঘরের মেয়ে কিনা আমার বোন হওয়ার শখ, আমার ঘরে সতীন হয়ে এসে আমার সাথে পিরিত দেখানো হচ্ছে। এই ঘরে তুই কি করে থাকিস আমি সেটাও দেখবো, তোর শেষ দেখবো। এই সব অশান্তির মূলে আপনিই দায়ী। আমি আপনাকে প্রথমেই সরাসরি না করে দিয়েছিলাম, তারপরেও আপনি আমার দাদিকে টাকার লোভ দেখিয়ে জোরপূর্বক আমায় বিয়ে করেছেন। আপনার ভালো হবে না, বুঝেছেন? আপনার ভালো হবে না। আহ, চুপ করো। তোমার মতো গরিব ঘরের মেয়েকে যে আমার মতো জমিদার নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, এটা তোমাদের 14 পুরুষের ভাগ্য। এবার অত শত কথা না বলে চুপচাপ ঘুমাও তো। এত কথা আমার ভালো লাগে না, বুঝেছো? যত সব। মেয়ে মানুষের সবসময় সবকিছু নীরবে সয়ে যেতে হয়, এ আর নতুন কি? শোনো দাস দাসীরা, কালকে সকাল থেকে তোমরা আর এই জমিদার বাড়িতে কাজ করতে আসবে না। তোমাদের যার যে বাইনে সব বুঝে নাও, ঠিক আছে? যাও এবার এখান থেকে। এ কি করে সম্ভব মালকিন? হঠাৎ করে চলতি মাসে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। আমরা গরিবেরা কোথায় যাব এবার? আমাদেরকে এভাবে তাড়াবেন না। ধুর ধুর, তোমরা যেখানে খুশি সেখানে গিয়ে মরো। আমার সতীনকে শিক্ষা দিতে হবে, সেই জন্য যা খুশি করব। ছোট মালকিন, এই গরিবের উপর রহম করুন। বড় মালকিন আমাদেরকে হঠাৎ করে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে। আজকে আমি আমার বাকি মাইনেটুক চাইতে যাওয়ায় আমাকে কি মারা মারলো রে। আমার মাইনেটা পাওয়ার ব্যবস্থা করুন। শান্ত হও দাসী, আমি তো এটাই বুঝতে পারছি না, বড় দিদি হঠাৎ সকল দাসদাসীদের কেন তাড়িয়ে দিচ্ছে। সেটা আমি বলতে পারবো না ছোট মালকিন, আমার মাইনে পাওয়ার ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার বিষয়টা দেখছি বোন। কি ব্যাপার দিদি, তুমি হঠাৎ এই বাড়ির সকল দাসদাসীদের তাড়িয়ে দিচ্ছ? তুমি দাসীর রুমনাকে তার প্রাপ্য মাইনেটুকুও দিচ্ছ না, এরকমটা কেন করছো দিদি?
তোর মতো ভিখারি ঘরের মেয়েকে কি আমার এখন জবাবদিহি করতে হবে যে আমি আমার স্বামীর ঘরে কখন কি করব না করব? ঠিক আছে, তাহলে শুনে রাখ, তোর মতো ভিখারি ঘরের মেয়েকে আমার স্বামী বিয়ে করে এনেছে, তাহলে এই ঘরে আর দাসদাসী রেখে টাকা খরচের কোনো প্রয়োজন আছে? সব কাজ তুই করবি। ও, এই ব্যাপার, ঠিক আছে দিদি, আমি সব কাজ করে দিব। তুমি তারপরেও দাসীদের উপর এভাবে অত্যাচার করো না। তুমি দয়া করে যার যার মাইনে তাকে বুঝিয়ে দাও, আমি সব করব। হয়েছে হয়েছে, তোর দয়ালু রানী সেজে আমায় হুকুম করতে হবে না। যা, এবার গিয়ে সমস্ত বাড়ির ধুলগুলো ঝাড়ু দিয়ে রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করতে থাক, সব যেন হয়ে যায় ঠিক মতো। এরপর ঝুমা জমিদার বাড়ির সমস্ত কাজ একাই করতে থাকে। যাক বাবা, বাটা ঘষা করে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মাঝেই হয়ে যাবে, ততক্ষণে গিয়ে আমি অন্য কাজ করে ফেলি। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণ পর জমিদারের বড় বউ রান্নাঘরে আসে এবং খাবারের মাঝে সমস্ত নুন ঢেলে দেয়। হ্যাঁ, এসব কি রান্না করেছো? নুনের যাতনায় একটা খাবারও তো মুখে তোলা যাচ্ছে না। ছি 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 ছি, মনে হচ্ছে সব ছুঁড়ে ফেলে দেই। ধ্যাৎ, ভালোই লাগে না এইসব খাবার আমার। এসব তুমি কি বলছো দিদি? আমি তো যত্ন করে নিজ মুখে চেখে সমস্ত খাবার রান্না করেছি, নুন বেশি কি করে হবে? হয়েছে হয়েছে, এমনকি চাটার মাঝেও নুনে ভরা। চায়ের মাঝে যে নুনের বদলে চিনি দিতে হয় সেটা কি তুমি জানো না নাকি? এমন হলে তো মুশকিল। রান্না বান্না জানো না নাকি? যেমনটা নিচু জাতের মেয়ে বিয়ে করেছো, এখন তার হাতের এইসব গোবর পচা রান্না খাও। নিচু জাতের মেয়েদের রান্না এরকমই হয়, বুঝেছো? হাহ, আরেকটা বিয়ে করার কত শখ। আমায় তোমরা ক্ষমা করে দাও, আমি তো ভালো মতোই রেঁধেছিলাম। হয়তোবা আজ এই বাড়িতে আমার প্রথম রান্না, তাই একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমায় ক্ষমা করো। ঠাকুর, তুমি কেন আমার সাথে এমন করলে? ছোটবেলাতে মা বাবার মায়ার ছায়া আমার মাথা থেকে তুলে নিলে, এখন এমন একজন জীবন সঙ্গীর সাথে আমার বিয়ে দিলে যাকে আমার জীবন সঙ্গী মানতেই কষ্ট হচ্ছে। তারপরেও এখন যখন এই সংসারের জন্য এত কিছু করতে চাইছি, কারো মনে আমি জয় করতে পারছি না। এই ছোট লোক, এই জায়গায় আমি আরো কিছু কাপড় এনেছি, এই সমস্ত কাপড়ও ধুয়ে দিবে। সাবধান, রান্নার মতো যেন কাপড়গুলোকেও নষ্ট করে দিও না। এখানে কিন্তু জমিদার বাবুর অনেক দামি একটা নীল রঙের পাঞ্জাবি আছে। চিন্তা করো না দিদি, এবার আর ভুল হবে না। আমি অনেক যত্ন আর পরিষ্কার করে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো হলেই ভালো, না হলে তোমার খবর হবে দেখো। আমার তো সব কাপড় ধোয়া হয়ে গেল, ওনার পাঞ্জাবিটা এই জায়গায় রেখে গেলাম, রোদে রোদে শুকিয়ে যাবে। যাই বাবা, এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে ফেলি, অনেক কাজ বাকি। আমার সতীন হওয়ার খুব শখ, তাই না? এবার এমন কাজ করেছি, আজকে তোকে আমার স্বামী নিজেই বের করে দিবে। একটু পর জমিদার এসে তার শখের পাঞ্জাবির এমন হাল দেখে অবাক হয়ে যায়। আহ, এ কি অবস্থা! আমার এত দামি শখের পাঞ্জাবির এরকম হাল কি করে হলো? বড় বউ, ছোট বউ, তোমরা কোথায়? এদিকে আসো। হ্যাঁ গো, কি হয়েছে? ওরকম করে চেঁচামেচি করছো কেন? বলো, কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ, আপনার কি হয়েছে? আপনি অমন করে ডাকছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমার এত শখের পাঞ্জাবি, আমার সবচেয়ে দামি কাপড়ের মধ্যে একটি, এই কাপড়টির এরকম নাজেহাল অবস্থা কি করে হলো? আমি জানতে চাই, আমাকে জানাও। হো, যেই কথা সেই কাজ। আপনার আদরের ভিখারি বউ আজকে সমস্ত কাপড় ধুয়েছে, সে নিশ্চয়ই এই কাপড়টাকে ছিঁড়ে দিয়েছে। এসব তুমি কি বলছো দিদি? আমি অনেক যত্ন করে ওনার এই পাঞ্জাবিটা ধুয়েছিলাম, ধুয়ে আমি নিজে এখানে রোদের মাঝে শুকাতে দিয়েছি। এটা এইভাবে ছিঁড়ে গেল কি করে? দেখে তো মনে হচ্ছে এটাকে কেউ কেটে দিয়েছে, এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। চুপ করো! তোমার মতো ভিখিরি ঘরের মেয়েকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো। তুমি ওই দিন রান্না নুনে ভরে দিয়েছো, আজ আমার এত শখের কাপড় ছিঁড়ে দিয়েছো। এই সব কিছু তুমি ইচ্ছাকৃতভাবেই করছো। তোমাকে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। বেরিয়ে যাও,
বেড়ে যাও তুমি আমার এই বাড়ি থেকে। যে যেটার যোগ্য নয় তাকে সেটা দেওয়া লাগে না। এখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে আপনি আমায় ছুঁড়ে ফেলে দিতে চাইছেন? দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি হলাম গ্রামের সাধারণ ঘরের মেয়ে। এই সংসারে আমি টিকতে না পারলে লোক সমাজে যে মুখ দেখাতে পারবো না, আমায় তাড়িয়ে দেবেন না। দয়া করুন। চুপ কর হতচ্ছাড়ি, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। একটার পর একটা ভুল করেই চলেছিস। এভাবে তোকে আর এ বাড়িতে রাখা যাবে না। তাছাড়া আমার স্বামী এতদিন তোকে ব্যবহার করেছে, ওনার তোকে ব্যবহার করা শেষ। এবার বেরিয়ে যা। এরপর ঝুমা তার বাড়িতে ফিরে যায়। দাদি, বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমায় ওই বাড়িতে আর থাকতেই দিল না। আয় বিধাতা, এবার আমি লোক সমাজে কি করে মুখ দেখাবো? জন্মের পর থেকেই তুই শুধুমাত্র সকলকে কষ্টই দিয়ে এসেছিস। এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। নব্বর জমিদার আবার আরেক বিয়ে করে ঘরে আসে। এসব আমি কি দেখতে পাচ্ছি? তুমি আবার আরেক সতীন নিয়ে হাজির হয়েছ? এই কয়দিন আগেই তো একজনকে তাড়ালাম, এখন আবার যাকে তাকে এনে দিলে। কেন তুমি এমনটা করো? আরে বউ, তোমাকে তো একদিনই বলেছি, একাধিক বিয়ে করা জমিদারদের রক্তে রক্তে মিশে আছে। সবসময় তুমি এত আদিক্ষেতা কেন করো বলো তো? আর জাতা তুলে এনেছো, এরকম ধরনের কথা তুমি কাকে বলছো? আমি জাতা নই, আমার বাবা মস্ত বড় একজন ব্যবসায়ী। আমার সাথে মুখ সামলে কথা বলবে। হ্যাঁ গো, তোমার সামনে আমায় এমন করে বললো, তুমি কিছু বলবে না? হ্যাঁ কি গো? দেখো বড় বউ, এর আগে আমি একজন নিতু জাতের মেয়েকে বিয়ে করেছিলাম। তুমি তার সাথে যা ইচ্ছা তাই করেছো, আমি কিছু বলিনি। কিন্তু তুমি আমার নতুন বউয়ের সাথে একটু শব্দও করবে না। ও যেটা বলবে সেটাই করবে। ওর বাবা মস্ত বড় ব্যবসায়ী, ওর বাবার থেকে অনেকগুলো টাকাও আমি নিয়েছি। এত কিছু করে আগে সতীনটাকে তাড়ালাম, এখন তো আরেক সতীন ঘাড়ের উপর এসে পড়েছে। আর এই সতীন আসতে না আসতে আমার স্বামীকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এটাকেও তাড়াতে হবে। সারা রাত ধরে আমার স্বামীর সাথে তো অনেক সময় কাটাবে। এখন তো বেলা হয়ে গেছে, সকালের নাস্তা কে বানাবে শুনি? যাও যাও, রান্নাঘরে যাও, যাও বলছি। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি হলাম বড় ঘরের বংশীয় মেয়ে, রান্নাঘরের চৌকাটাও কোনোদিন পা রাখিনি। আর জমিদার স্বামীকে বিয়ে করে রান্নাঘরে কাজ করতে হবে কেন আমায়? শোনো, এই বাড়িতে কোনো দাস দাসী নেই। এই বাড়িতে সকল কাজ নতুন যে আসে তাকেই করতে হয়, সুতরাং তোমাকেই করতে হবে। যাও বলছি। এগো, তুমি কিছু বলছো না কেন? স্বামীর কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। তোমার স্বামী আমারও স্বামী, আমার পক্ষে এইসব ঝি চাকরের কাজ করা সম্ভব নয়। সব কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ বউ, ছোট বউ এইসব কাজ করে অভ্যস্ত নয়। সে অনেক বড় বংশীয় মেয়ে, এই সমস্ত কাজ তোমাকেই সামলাতে হবে। ওকে এরপর থেকে এসব বলবে না তুমি। আমি ছিলাম এই গ্রামের জমিদারের বড় বউ, সবাই আমায় গিন্নিমা বলে ডাকতো। আর আজ এই বাড়ির রান্নাঘরে আমায় ঝি চাকরের কাজকর্ম করতে হচ্ছে। আরে আমার সোনা বউ, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে? এই বড় বউ, কি হয়েছে? হ্যাঁ, তোমার বড় বউকে আমি বলেছি, সে যেহেতু কাজকর্ম করে তার পোশাকগুলো নোংরা হয়ে যাবে, তাই পুরাতন কিছু কাপড় দিয়েছি পরে কাজ করার জন্য। অমনি আমায় বলল, আমার কথায় নাকি এ বাড়ির কিছুই হবে না, তুমি নাকি আমায় ঘাড়ে ধরে দাঁড়িয়ে দিবে এই বাড়ি থেকে তার কথায়। এই মিথ্যা কথা বলছিস কেন? আমি এইসব কথা কখন বললাম? বরঞ্চ তুই তো আমায় হুমকি দিচ্ছিলি। ওর কথা বিশ্বাস করো না, ও একটা মিথ্যাবাদী। বড় বউ, তোমার সাহস কি করে হয় তুমি আমার নতুন বউকে মিথ্যাবাদী বলবে? ও যেটা বলেছে চুপচাপ সেটা করো। তোমার শাড়ি গহনা খুলে ওকে দিয়ে দাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এরপর থেকে নতুন সতীন তাকে ঝি চাকরের মতো খাটাতে শুরু করে। ঝুমা কত নিরীহ একটা মেয়ে ছিল, ওর উপরে ঠিক এভাবেই আমি অত্যাচার করতাম। আমার কর্মফলেই আজ আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটছে। এই সবই আমার পাপের ফল। একদিন সকালে হঠাৎ ঝুমার দাদিও তাকে ছেড়ে পরপারে চলে যায়। দাদি, ও দাদি, তোমার সুখের জন্য কত কিছুই তো করতে চাইলাম, তারপরেও তোমাকে আর বাঁচাতে পারলাম না। আমি সত্যি একটা অপয়া দাদি। এভাবেই কেটে যায় আরো কিছু মাস। দেখতে দেখতে জমিদারের নতুন গিন্নি অন্তঃসত্ত্বা হয়ে যায়।
আজ আমি ভীষণ খুশি। জীবনে কোনো নারী আমায় যেই সুখ দিতে পারেনি, তুমি আজ আমায় সেই সুখ দিয়েছো। এই আনন্দে বলো তুমি আমার কাছে কি চাও বউ? আমি চাই আপনার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিন, আর বড় বউকে ঘরে ধরে বের করে দিন। এটাই এটাই চাই। কিন্তু আমার সমস্ত সম্পত্তি তোমার নামে কেন করে দিতে হবে? তুমি কি আমায় বিশ্বাস করো না? আর বড় বউ তো এই বাড়িতে আছে, ভালোই আছে, ঝি চাকরের কাজে লাগছে। দেখুন, আপনার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। কবে আবার আরেকটা বিয়ে করে ঘরে তুলবেন? সেই জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য সমস্ত সম্পত্তি আমার নামে করতে হবে। আর বড় বউ ঝি চাকরের কাজে আসে ঠিকই, কিন্তু আমি চাই না আমার সন্তান সতীনের ছায়া দেখুক। তাই তাকে তাড়িয়ে দিবেন, এটাই আমি চাই। তোমরা যখন যেভাবে বলছো সেভাবেই সকল কাজ করে দিচ্ছি। ঠিক মতো খেতে দিচ্ছ না, পোশাক দিচ্ছ না, তাও কিছু বলছি না, কারণ আমি চাই না আমার স্বামীর ঘর ছেড়ে চলে যেতে। তারপরেও তোমরা আজ আমায় তাড়িয়ে দিচ্ছ কেন? কোন দোষে? বলো, বলো না। এমনটি করো না। তোমার দোষ একটাই, তুমি হলে সতীন। আর আমি চাই না আমার সন্তানের উপর আমার সতীনের কোনো ছায়া পড়ুক। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার সন্তান নিয়ে এখানে আমি একা রাজ করব, বুঝেছ? ও এই ব্যাপার। রামপ্রসাদ, তুমি তো আমার স্বামী। তোমার সংসার জীবনে প্রথম আমি পদার্পণ করেছিলাম। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমায় এভাবে তাড়িয়ে দিও না। আমি কথা দিচ্ছি, আমি কোনো কিছুতে ভাগ নিব না। ওসব বলে লাভ নেই। আমার কথাই আমার স্বামীর শেষ কথা। চুপচাপ এই বাড়ি থেকে কেটে পড়ো, না হলে। হ্যাঁ, আমার ছোট বউ যেভাবে বলছে সেভাবেই করো। এতদিন ছোট বউয়ের তোমাকে প্রয়োজন ছিল, তাই তোমাকে রেখেছি। এখন ওর প্রয়োজন নেই। তাছাড়া এত বছরে তুমিও তো আমাকে একটা সন্তানের সুসংবাদ দিতে পারোনি। আমার ছোট বউ আমায় সেই সুসংবাদ দিতে পেরেছে। ওর কথাতেই সব হবে। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। আজ তোমরা আমার সাথে যেভাবে অন্যায় করছো, একদিন সময় তোমাদের সেটা অবশ্যই অবশ্যই ফিরিয়ে দিবে। আমিও আমার কর্মের ফল ভোগ করছি, তোমরাও তোমাদের কর্মের ফল ভোগ করবে। জমিদার রামপ্রসাদ, তোমার পাপের শাস্তি ভগবান নিজ হাতে দেবেন। আমি যাচ্ছি, আর আসবো না। কি ব্যাপার, হঠাৎ জমিদার গিন্নি এই গরিব মেয়ের বাড়িতে কি করছে? আমার কাছে তো সবই কেড়ে নিয়েছো, আর তো কিছু নেই দেবার মতো। কেন এসেছো এখানে? কেন এসেছো দিদি? হ্যাঁ বলো। হ্যাঁ রে ছোট, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। তবে তোর সাথে আমি যে পাপ করেছি, সে পাপের জন্য তুই যদি আমায় ক্ষমা না করিস, আমায় যে আজীবন সাজা বয়ে বেড়াতে হবে রে ছোট। এই কথা বলে সে ঝুমার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এই জন্য আমার স্বামীও এখন আমায় তাড়িয়ে দিয়েছে। সবই আমার কর্মফল। তোমার উপর আমি রেগেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে তোমার এমন পরিণতি হবে সেটা আমি ভাবতে পারিনি দিদি। তোমার পাপের সাজা ঈশ্বর তোমার দিয়েছে, কিন্তু তোমার উপর আমি আর রেগে নেই। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। এই গরিবের বাড়িতে থাকতে তোমার বেশি কষ্ট হবে না তো দিদি? হ্যাঁ বলো দিদি। হ্যাঁ রে, তোর মনটা কত বড়। একটা সময় আমি তোকে তোর স্বামীর ঘর ছাড়া করেছিলাম, আর আজ তুই এই স্বামীহারা মেয়েটাকে তোর এই ঘরে জায়গা দিচ্ছিস। তুই আমায় সত্যি ক্ষমা করেছিস তো বোন? বল বোন, ক্ষমা করেছিস তো? হ্যাঁ দিদি, আমি সত্যি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমার মা বাবা সবসময় ছোট থাকতে আমায় বলতো যে ক্ষমা করে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বদ্যি মশাই, জমিদারের হঠাৎ কি হলো? উনি এক সপ্তাহ ধরে বিছানা থেকে উঠতে পারছে না, খেতে পারছে না। পরীক্ষা করে দেখলাম জমিদার বাবুর শরীরে মস্ত বড় রোগ বাসা বেঁধেছে। সেই রোগের চিকিৎসা করতে অনেক অর্থ প্রয়োজন, অনেক অর্থ প্রয়োজন। এ কি বলছেনটা কি? এখন ওনার চিকিৎসার পিছনে এত সম্পদ যদি নষ্ট করে ফেলি, আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা কি? না না না, ওনার চিকিৎসা আমার পক্ষে করানো সম্ভব না। এ আপনি কি বলছেন গিনিমা? ওনার চিকিৎসা না করালে ওনার মৃত্যু ঘটতে পারে। নিজের স্বামীর মৃত্যু কি করে মানবেন আপনি? ওসব নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি দয়া করে উনার এই রোগের খবর কোনো দিকে বলবেন না। আমি আপনাকে যথাসাধ্য অর্থ দিব, আপনি এখান থেকে চলে যান। এভাবেই চিকিৎসার অভাবে জমিদারের মৃত্যু ঘটে। দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। ছোট বউ সন্তান প্রসব করে, কিন্তু তার সন্তানের দেহে কোনো প্রাণ ছিল না। সে ছিল আস্ত পাথরের একটি মূর্তি। সে তার কর্মফল পেয়ে গেছিল।